আসসালামু আলাইকুম। ভারতের ক্ষতিগ্রস্ত মানুষদের দ্বারা ভারতেই শেখ হাসিনা নিহত হতে পারেন, এমন একটি কথার গুঞ্জন বাতাসে খুব মৃদুভাবে আসতে শুরু করেছে। অর্থাৎ বিগত এই 14 মাসে বাংলাদেশে জুলাই আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে বাণিজ্যিক এর সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে পেঁয়াজ, চাউল, মোটরসাইকেলের পার্টস, অন্য গাড়ি, বিদ্যুতের আমদানির সাথে যে চুক্তি ছিল, সে চুক্তির থেকেও বের হয়ে এসে বাংলাদেশ অন্য দেশের থেকে বিদ্যুৎ আমদানির চিন্তাভাবনা বা প্রকল্প হাতে নিয়েছে। ভারতের চিকিৎসা খাতে যে বড় ধরনের অনেকগুলো হাসপাতাল, সংশ্লিষ্ট হোটেল, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অত্যন্ত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তর মুখে পড়েছে। এমনকি কলকাতার বড় একটি কাপড়ের বাজার, যেটা বর্তমান চলতি পূজার মৌসুমে কয়েক কোটি টাকার কাপড় বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মার্কেটে সয়লাভ হয়ে থাকে ইন্ডিয়ান লেহেঙ্গা বা বিভিন্ন সবচেয়ে প্রভাবশালী যে থ্রি পিসগুলা, এগুলাই কিন্তু এবার বাংলাদেশের মার্কেটে ভারতের সেই কাপড়, সেই শাড়ি তো নেই। এমনকি আর চাউল ডাউল বা স্থলপাতে যেগুলোর আমদানি রপ্তানির অবস্থা ছিল, সেগুলো তো দীর্ঘদিন ধরে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। স্থলবন্দরগুলোর শ্রমিকরা ওপাশে ওপাশেও অত্যন্ত দুর্দিনের ভিতর দিয়ে জীবনযাপন করছে। সবচেয়ে আত্মঘাতী একটি সিদ্ধান্ত নিয়েছে ভারত, এইটাই যে বাংলা ভাষীদেরকে ধরে ধরে পুশিং করছে। এটা মানুষের বিবেককে যতটুকু না নাড়া দিয়েছে, তার থেকে বেশি ভয় ত্রস্তের ভিতরে আছে বাংলাভাষী বৃহত্তর পশ্চিমবঙ্গের মানুষেরা। তাহলে এই যে অবস্থার সৃষ্টি হলো ভারতের দ্বারা, ভারত নিজে যে আত্মঘাতী সিদ্ধান্ত নিল, এটি কার দ্বারা? সরকার শুধু একজনের সাথেই সম্পর্ক বজায় রেখেছে, ভারতের সরকার, সেটা হলো হাসিনা। হাসিনার সাথে ভারতের আন্তরিকতা, ভারতের ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, তাদের ব্যক্তিগত পর্যায়ের যে লেনদেনের সম্পর্ক শেখ হাসিনা ভারতকে দিয়েছে, মোদিকে দেয়নি বা কোনো সরকারকে দেয়নি। এটা উপভোগ করেছে সরকারের থাকা উচ্চ পর্যায়ের ব্যক্তিগুলা এবং কতিপয় আদভানিদের মতো কিছু উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, যারা স্বর্ণের বাজার কন্ট্রোল করে, যারা গাড়ির বাজার কন্ট্রোল করে, যারা শাড়ির বাজারটা কন্ট্রোল করে, তারা। যেমন পাট শিল্পকে বাংলাদেশ ছেড়ে দিয়েছিল ভারতের হাতে, সেটা বাংলাদেশের বর্তমান ব্যবসায়ীরা, বর্তমান সরকার হয়তো বিশ্ববাজারে তাদের বাজার আবার খুঁজে নিয়েছে। গার্মেন্টস, যে বড় ধরনের বিদেশে রপ্তানি হতো ভারত হয়ে, সেই ট্রানজিট এখন বাংলাদেশ নিজেরা করছে বা অন্যভাবে ট্রানজিটের ব্যবস্থা করছে। এতে ভারতের যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারত বলতে কি, ভারত বলতে তো ওখানে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ভারতবাসী অন্তত এইটা এখন বুঝতে পেরেছে যে আমরা যেমন বাংলাদেশিরা বলি আমাদের শত্রু ভারত, পুরো ভারতকে আমরা শত্রু ভাবি, ঠিক তেমনি ভারতের জনগণ বুঝতে পেরেছে যে আমাদের শত্রু বাংলাদেশের জনগণ নয়, আমাদের শত্রু একমাত্র শেখ হাসিনা। যে শেখ হাসিনা ব্যক্তি পর্যায়ে মোদির সাথে সম্পর্ক তৈরি করে তাদের নিজেদের রাষ্ট্রীয়ভাবে জনগোষ্ঠী হিসাবে
ব্যবসায়ী হিসাবে, শ্রমিক হিসাবে, স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত জায়গায় যে ক্ষতির সম্মুখীন, এটা বাংলাদেশ দায়ী নয়, এটা একজন মানুষ মাত্র দায়ী যে বাংলাদেশের বলে পরিচয় দেয়। অথচ সে ভারতের আদর্শ, ভারতের রাজনৈতিক মতাদর্শ, ভারতের চোখের হেলানি, আঙ্গুলের হেলানিকে ফলো করে বাংলাদেশ শাসন করতে চেয়েছিল। সে হচ্ছে শেখ হাসিনা, এবং সে একটি দেশকে প্রায় ধ্বংসের মুখে রেখে আবার তাদের দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এর জন্যই ভারতের সাধারণ মানুষ আস্তে আস্তে এই বোধোদয় হওয়ার ফলেই তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। সংসদে উচ্চবাচ্য হচ্ছে, ব্যক্তি পর্যায়ে উচ্চবাচ্য হচ্ছে, কথা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকার মাছ দিক, আম দিক, সেটা ভারতের সাধারণ মানুষ খুশি হচ্ছে, এবং এই খুশিটা যেমন বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে, তেমনি শেখ হাসিনার জন্য তারা ভিতর থেকে ফুঁসে উঠছে বিভিন্নভাবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তার শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল হচ্ছে, এবং সাধারণ মানুষ মোদী সরকারের বিরুদ্ধেও যেভাবে শেখ হাসিনার জন্য প্রতিবাদ জানাতে শুরু করেছে। যদি ভারত সরকারের যথাযথ সময় জনগণের সেন্টিমেন্টকে মূল্যায়ন না করে, যে জনগণের ভারতবাসীর মনের অবস্থা, মানসিক অবস্থা বুঝতে না পারে, ভারতের মানুষ নিজেরাই আত্মঘাতী সিদ্ধান্তের পথ বেছে নেবে, এবং সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যেই। ভারতে আমরা লক্ষ্য করেছি ইন্দিরা গান্ধীর পরিবার কীভাবে সুন্দর, নিখুঁত, পরিকল্পিতভাবে ধ্বংস হয়ে গেছে। এখন যে রাহুল গান্ধী বলেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যারা রাজনীতির মাঠে বিচরণ করে বেড়াচ্ছেন, এটা একটি দলকে, একটি কংগ্রেসকে হয়তো বাঁচিয়ে রাখার অপচেষ্টা মাত্র। কংগ্রেস ভারতে আর রাজনীতির মাঠে আসতে পারবে কি না সেটা সময় বলে দেবে, কিন্তু একটি পরিবার রাজনীতিতে এসে নিখুঁতভাবে ধ্বংস হয়ে গিয়েছিল তাদের কিছু কার্যকলাপের জন্যই। তার ভিতরে ছিল অনেকগুলোর ভিতরেই শিখরা তাদেরকে হত্যা করেছে অমৃতসরের জন্য, কিন্তু এর ভিতরে প্রেক্ষাপট অন্যটাও ছিল। তারা শেখ মুজিবকে তৈরি করেছে বাংলাদেশে, শেখ মুজিবকে দিয়ে তারা বাংলাদেশের 71 তৈরি করিয়ে যে ধন সম্পদ লুট করেছে, অবশেষে তারা শেখ মুজিবকে হত্যাও করিয়েছে। এদেশের শেখ পরিবারকেও তারা যেভাবে আশকারা দিয়ে স্বৈরা শাসক তৈরি করে শেখ পরিবারকে তারা নিজেদের দেশে স্থানান্তর করে নিয়েছে। এটি ভারতের ইতিহাসে নেক্কারজনক অধ্যায় হিসাবেই লিপিবদ্ধ থাকবে, এবং ভারতের যারা গভীরভাবে ঐতিহাসিক পর্যবেক্ষক আছে তারা অবশ্যই অবলোকন করবেন যে একটি পরিবার দিয়ে একটি রাষ্ট্রকে কিভাবে কৃতদাসের মতো তারা ব্যবহার করেছে। একসময় না একসময় ভারতের প্রকৃত জ্ঞানলব্ধ, প্রবীণ, দর্শনভিত্তিক রাজনৈতিক নেতা আসবেন, এবং তারা এর থেকে বের হয়ে যাবেন। সেটা হয়তো অচিরেই। মোদির ক্ষমতার দিন শেষ হয়ে আসছে। মোদির যে রাজনৈতিক হিন্দুত্ববাদের রাজনৈতিক প্রেক্ষাপট তিনি তৈরি করে দীর্ঘদিন ক্ষমতায় থেকে ভারতকে সারা পৃথিবীর শত্রুতে পরিণত করেছে, এটা ভারতবাসী খুব ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করছে। এবং শক্ত একটি রাজনৈতিক দল যদিও গঠন হচ্ছে না, কারণ হিন্দুত্ববাদী দল হিসাবে মোদি নিজেকে একজন দেবতা হিসাবে হিন্দুদের কাছে যেমন প্রতীয়মান হয়েছে, তেমনি সাধারণ ভারতের মানুষ এটাও বুঝতে পেরেছে যে একজন ব্যক্তির জন্য আমাদের দেশ সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাংলাদেশের একজন মানুষের জন্য পার্শ্ববর্তী আর একটি রাষ্ট্রের সাথে আমাদের যে ব্যবসায়িক সার্বিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা ওই মোদির ব্যক্তি লিপ্সার জন্যই। আর সেটা থেকে প্রতিশোধ নিতে, পরিত্রাণ পেতে মোদিকে রক্ত দিতে, আত্মহুতি দিতে হবে কিনা জানি না, কিন্তু শেখ হাসিনার যে পরিত্রাণ হবে না
ভারতের মাটিতে তার জন্য যে ভয়াবহ একটি সময় ঘনিয়ে আসছে, এটা তার ভারতবাসীর বর্তমান পরিস্থিতির লক্ষ্য করলেই বোঝা যায়। সবচেয়ে বড় ধরনের মোদী সরকার যেটা নিজেদের ভুলের খেসারত দিতে হবে, সেটা হচ্ছে পুশিন। তারা ভারতবাসীকেও বাংলাদেশে পুশিন করেছে। বাংলাদেশ থেকে যাওয়া যারা ভাসমান ছিল বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে বলেন বা বস্তিতে বলেন, তাদেরকে অর্থাৎ শুধু বাংলা ভাষায় কথা বললেই যেভাবে তাদেরকে টেনে হিঁচড়ে শিশু, নারী, অসহায় মানুষদেরকে বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলা হয়েছে, এই যে মানসিকভাবে আঘাত করা হয়েছে মানুষের মনে অন্তরে, এটার প্রতিফলন মোদিকে নিতেই হবে। আজ হোক কাল হোক, স্বল্প সময়ের মধ্যে। অর্থাৎ ভারতের মানুষ আত্মঘাতীভাবে কাউকে না কাউকে হত্যা করতে পারে, সেটার দৃষ্টান্ত রাজীব গান্ধী হতে পারে। খুব কাছের থেকে তারই প্রহরায় থাকা শিখদের নেতারা তাকে হত্যা করেছিল, ইন্দিরা গান্ধীকে, সেটাও ভারতের উদাহরণ। অতএব মোদি যে নিরাপদ সেটাও যেমন নয়, শেখ হাসিনাও যে ভারতের নিরাপদ সেটাও না। কারণ জীবনের চলার পথে সর্বস্ব হারিয়ে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন আর পিছবে না। কাউকে না কাউকে পায়ের নিচে ফেলে সাধারণ মানুষ এগোবেই। কয়েকবার দিল্লিমুখী পদযাত্রা করেছে ভারতের কৃষকেরা। হয়তো আরও বড় ধরনের আন্দোলন পূজার পরেই দেখতে পাব। ফেলানি যখন কাঁটাতারে ঝুলে থাকে, এটা শুধু বাঙালিরাই দেখে না, বাংলাদেশিরাই দেখে না, ভারতের মানুষেরাও দেখে। আমরা ভারতীয়রা বলি, ভারতেরকে গালি দেই, ভারতীয় বলি, হিন্দুত্ববাদ বলি, কিন্তু তারা কিন্তু মানুষ। তারা কিন্তু আমাদের মতো রাগ, অনুরাগ, ভালোবাসা, স্নেহ, মায়া সমস্ত, তারাও সন্তানের পিতা, তারাও কারো ভাই, কোনো নারীর স্বামী, কোনো নারী কোনো সন্তানের মা, তারাও মানুষ। তাদের ভিতরেও অনুভূতি, অনুভব সব ধরনেরই, স্নায়ুতাত্ত্বিক, মানবিক গুণাবলী, মানসিক অবস্থা সব কিছুই আছে। আমাদের বাংলাদেশে একজন মানুষ মরলেই শুধু আমরা ব্যথিত হই না। আমি অনেক ভারত থেকে আসা অনেকের সাথে কথা বলেছি, তারা এটা নিয়ে ব্যথিত হয়। সেই হরিয়ানা থেকে গরু বর্ডারে কি নিজে ইচ্ছায় হেঁটে চলে এসে বাংলাদেশি চোরাই কারবারিদের কাছে বলে যে নাও আমার দড়ি ধরে তোমরা বাংলাদেশে নিয়ে যাও। এর সাথে অনেক ভারতীয় অনেক জড়িত, এর সাথে ভারতের অনেক মানুষের রুটি রুজির সংস্থানের সাথে। বৈধভাবে দিচ্ছে না, দাম কম, তারা অবৈধভাবে বেশি পয়সা উপার্জন করার জন্য এই পথ বেছে নিচ্ছে। সেটা ভারতীয়রা, বাংলাদেশি খুব কম লাভবান হয়। কারণ বাংলাদেশে এখন গরু, পেঁয়াজ, চাউলের সমস্যা হয় না, কিন্তু এটা বিক্রি করতে না পেরে ভারতীয়দের সমস্যা। এখন ভারতীয় সাধারণ মানুষের সমস্যা যদি ভারত সরকার না বোঝে, তাহলে ভারতের মানুষ তো সরকারকে বোঝানোর চেষ্টা করবে। মুখের কথায় হাত নাড়িয়ে উচ্চ কণ্ঠে বলে কোনোভাবেই যখন শুনবে না, তখন তারা হাতে অন্য কিছু ব্যবহার করার জন্য পথ বেছে নেবে। অতএব সাধু সাবধান। আসসালামু আলাইকুম।